নমস্কার প্রিয় দর্শক, একটি বিষয়ের সঙ্গে নিশ্চিতভাবেই আপনারা আমার সঙ্গে সহমত হবেন, এ বিশ্বাস আমার রয়েছে। বিষয়টি কি? বিষয়টি হচ্ছে, কোনো একজন ব্যক্তি যদি কিছু সংখ্যক মানুষকে অসত্য বলে এবং কিছু বিভ্রান্তিমূলক কথা বলে নিজের স্বার্থ চরিতার্থ করতে চায়, তাহলে কিছু সময়ের জন্য কিছু মানুষ ওই ব্যক্তির কাছাকাছি থাকার চেষ্টা করে, কাছাকাছি থাকে। কিন্তু ওই অসত্য এবং বিভ্রান্তিমূলক কথাবার্তার কারণে ওই মানুষগুলো যদি সমস্যার সম্মুখীন হয় বা বিপদগামী হয়, তাহলে ওই ব্যক্তিগুলো তখনই সত্য উদ্ঘাটনের পথে বেরিয়ে পড়ে। এবং সত্য কখনো চাপা থাকে না, সত্য একটা সময় উদ্ঘাটিত হয়। এবং ঠিক সেই সময়ে ওই বিভ্রান্তি এবং অসত্যের ফলে যে মানুষগুলো সমস্যার সম্মুখীন বা বিপদগামী, সেই মানুষগুলো তার থেকে ধীরে 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 দূরত্ব তৈরি করে, তার পাশ থেকে সরে দাঁড়ায়। পরবর্তীকালে যত প্রলোভন দেওয়া হোক না কেন, যতই ভালো ভালো কথা বলা হোক না কেন, ওই ব্যক্তিরা তার কাছে আর কখনো ফিরে আসে না, কারণ সে বিশ্বাস হারিয়েছে। একটা সময় ওই ব্যক্তি ওই আহ, চাতুর্যের পথ অবলম্বনকারী, অসত্য কথা বলা এবং বিভ্রান্তকারী ওই ব্যক্তিটি একটা সময় নিঃসঙ্গ হয়ে পড়ে। আমাদের উত্তর চব্বিশ পরগনার রাজনীতিতে কি সেরকম পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে? এই কথাটাই কেন বললাম, আমি কথা বলবার জন্যই আমি প্রিন্স মণ্ডল নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি ছোট্ট প্রতিবেদন আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি। আবেদন থাকবে এই প্রতিবেদনটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন। যদি মনে হয় এই প্রতিবেদনটি বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আসি প্রতিবেদনের মূল বিষয়। দেখুন, উত্তর চব্বিশ পরগনার রাজনীতির কথা তো আমি বললাম, এটা তো নিশ্চিতভাবে আপনাদের কাছে তুলে ধরবো। তার আগে বলি, না বললে খানিকটা আমার বোঝাতে সমস্যা তৈরি হতে পারে। সেটা হচ্ছে 2011 সালের বামফ্রন্ট সরকার ক্ষমতাচ্যুত হবার পর বামপন্থীরা রাজনৈতিকভাবে দুর্বল হতে থাকে, সিপিআইএম পার্টিও তার মধ্যে পড়ে। স্বাভাবিকভাবে সিপিআইএম পার্টি ধীরে ধীরে দুর্বল হতে থাকে, তাদের রাজনৈতিক রক্তক্ষরণ শুরু হতে থাকে। এটা চলতে থাকে 2024 সাল পর্যন্ত। 2024 সাল থেকে এই সিপিআইএম পার্টি ধীরে 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 তাদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি করতে শুরু করে। সারা রাজ্যব্যাপী তাদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি হতে থাকে। একটি রাজনৈতিক দলের রাজনৈতিক শক্তি বৃদ্ধি হয় কখন? যখন রাজ্যে একটা বড় অংশের মানুষ তাদের পাশে দিয়ে দাঁড়ায়, তাদের সমর্থন যোগায়, তখনই একটি রাজনৈতিক দল শক্তি অর্জন করে রাজনৈতিকভাবে। তাহলে সিপিএম পার্টি কেন হলো? কেন সিপিএম পার্টিকে আবার মানুষ সমর্থন যোগাচ্ছে? এর তো অনেক কারণ আছে, আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না। একদিকে বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতি, যার মধ্য দিয়ে মানুষের কোনো মৌলিক চাহিদা পূরণ হতে পারে না। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এবং তৃণমূল কংগ্রেস দ্বারা গৃহীত ভ্রান্ত নীতির দ্বারা রাজ্য পরিচালনা, এর কারণে রাজ্যের বড় একটা অংশের মানুষ তারা ক্ষতিগ্রস্ত, শোষিত, বঞ্চিত, নিপীড়িত। সেই কারণেই শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপি, এদের উপর থেকে মানুষ সমর্থন প্রত্যাহার করে নিতে থাকে। জনসমর্থনের দিক থেকে এই দুটো রাজনৈতিক দল ধীরে 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 দেউলিয়াপনার দিকে এগিয়ে চলেছে। এরকম একটা সময় দাঁড়িয়ে এই মানুষগুলো সমর্থন প্রত্যাহার করে নিয়ে বামপন্থীদের পাশে বা সিপিএম পার্টির সঙ্গে যুক্ত হচ্ছে। সিপিএম পার্টি এইভাবেই ধীরে 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 তাদের শক্তি বৃদ্ধি করছে। উত্তর চব্বিশ পরগনা তার ব্যতিক্রম নয়। কিন্তু এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনা তো সব থেকে বেশি দুর্বল ছিল বলে মনে করা হয় সিপিএম পার্টি। এই উত্তর চব্বিশ পরগনাতেও সিপিএম পার্টি তাদের শক্তি বৃদ্ধি করতে শুরু করেছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, ওই যে বাংলা বাঁচাও যাত্রা হয়েছিল সিপিএম পার্টির, 29শে নভেম্বর থেকে 17ই ডিসেম্বর পর্যন্ত যে বাংলা বাঁচাও যাত্রা হয়েছিল, শেষ তো হয় উত্তর চব্বিশ পরগনায়। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর, হাবড়া, বনগাঁ, গাইঘাটা, চাঁদপাড়া বিস্তীর্ণ এলাকা এই বাংলা বাঁচাও যাত্রা পরিক্রমা করে। আর এই বাংলা বাঁচাও যাত্রা উত্তর চব্বিশ পরগনা যখন ঢোকে, উত্তর চব্বিশ পরগনার একটা বড় অংশ মানুষের বসবাস হচ্ছে নমশূদ্র এবং মতুয়া সম্প্রদায়ের মানুষ। এই মতুয়া সম্প্রদায়ের মানুষ এবং নমশূদ্র অংশের মানুষ তারা কাতারে কাতারে চলে আসে, সিপিএম পার্টির মিছিলে যুক্ত হয় এবং তাদের যে সভাগুলো হয়, সেই সভায় যারা মিছিলে হাঁটতে পারে তারা এই সভাগুলোতে এসে মীনাক্ষী ও যে শতরূপ, দীপশিতা, এদের বক্তব্য শুনবার জন্য, আকাশ কর, এদের বক্তব্য শুনবার জন্য জড়ো হয়।
তাহলে পরে এই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ত্যাগ করেই কিন্তু এখানে আসছে এই সিপিএম পার্টির সঙ্গে যুক্ত হচ্ছে এই মানুষগুলো। এবার কেন সিপিএম, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সঙ্গ ছাড়ছে এই মানুষগুলো উত্তর চব্বিশ পরগনা? দেখুন, তৃণমূল কংগ্রেসের পাশ থেকে বহু আগের থেকে এই মানুষ ধীরে 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 দূরত্ব তৈরি করতে চাইছিল। কারণ আমাদের 2021 সালে যখন পশ্চিমবঙ্গে সিএ এনআরসি লাগু করবার কথা চলে আসে, সেই সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জায়গায় বলেছিলেন সিএ এনআরসি চালু হতে দেবে না। কারণ বিজেপি প্রচার করছিল যারা ওপার বাংলাতে উদ্বাস্তু হয়ে এসছিলেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে সিএ আবেদনের মধ্য দিয়ে। আর সিএ তে আবেদন করতে গেলে সর্বপ্রথমে আপনাকে লিখতে হবে আপনি ভিন দেশ থেকে এসে আমাদের এখানে নাগরিকত্ব চাইছেন। মানুষ তৃণমূলের পাশ থেকে সরে এসেছিল কেন? সিএ এবং এনআরসি দুটোই আমাদের রাজ্যে ড্যাং ড্যাং করে চালু হয়ে গেল। তখন মানুষ তৃণমূল কংগ্রেসকে আর বিশ্বাস করতে পারছিল না। সেই কারণে তৃণমূলের পাশ থেকে একটা বড় অংশের মানুষ চলে গেল বিজেপির পাশে। কারণ বিজেপির নেতা মন্ত্রীরা বলেছিল, বিশেষ করে শান্তনু ঠাকুর ওই মতুয়াদের হরিচাঁদ গুরুচাঁদের বংশধর, যাদেরকে মানুষ মতুয়া সম্প্রদায়ের মানুষ প্রাণের থেকেও বেশি বিশ্বাস করে, সেই মতুয়াদের বংশধর যিনি বিজেপির এমপি এবং কেন্দ্রের মন্ত্রী শান্তনু ঠাকুর, তিনি বলেছিলেন সিএ তে অ্যাপ্লাই করলে নাগরিকত্ব পাওয়া যাবে। প্রচুর মানুষ শান্তনু ঠাকুরের কথার উপরে বিশ্বাস করে সিএ তে অ্যাপ্লাই করেছিলেন। একটা বড় অংশের যারা সিএ তে অ্যাপ্লাই করেছিলেন এই উদ্বাস্তু অংশের মানুষ, ওপার বাংলা থেকে এসে এই নমশূদ্র অংশের মানুষ, তাদের মধ্যে সামান্য কিছু মানুষ নাগরিকত্বের কার্ড পেয়েছে, একটা বড় অংশের মানুষ নাগরিকত্ব পায়নি। স্বাভাবিকভাবেই তৃণমূলের উপরে বিজেপির উপর থেকে মানুষের বিশ্বাসের যে একটা বাঁধন ছিল সেটা আলগা হতে থাকে। তার মধ্যে আবার চালু হয়ে গেল এসআইআর চালু হলো। তখন আবার শান্তনু ঠাকুর বললেন তড়িঘড়ি আপনারা সিএ তে অ্যাপ্লাই করে দেন, আবেদন করে দিলে পরে আপনি নাগরিকত্ব পাবেন এবং আপনার ভোটাধিকার থেকে যাবে। এর মধ্যে সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশিকা জারি হলো, নাগরিকত্ব না পেলে তার ভোটাধিকার থাকবে না, অর্থাৎ আগে নাগরিকত্ব তারপর ভোটাধিকার। যেহেতু সিএ তে আবেদন করবার পর একটা বড় অংশের নমশূদ্র মতু অংশের মানুষ তারা নাগরিকত্ব পাননি এখনো পর্যন্ত, তাদের নাম আর ভোটার তালিকায় থাকছে না। এটা নিয়ে কিন্তু বিজেপির উপরে এবং ওই হরিচাঁদ গুরুচাঁদের বংশধর শান্তনু ঠাকুর, তিনি মতুয়াদের সংঘাধিপতি, সর্বভারতীয় সংঘাধিপতি বলে মনে করেন বলে যেটা জানা যায়, তার উপর বিশ্বাস আলগা হতে শুরু করে আরো এই মতুয়া এবং নমশূদ্র অংশের মানুষ। যখন এই আবেদনটা এলো, সুপ্রিম কোর্ট থেকে এই আদেশটা এলো বা এই চালু হলো, তখন এই মতুয়া অংশের মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, ভয় আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন। সেই সময় তারা শান্তনু ঠাকুরের কাছে কৈফিয়ত চাইতে গেলেন মতুয়াদের একটা অংশ, যে আপনি বলেছিলেন সিএ তে আবেদন করলে ভোটাধিকার থাকবে, নাগরিকত্ব পাওয়া যাবে, কিন্তু এখনো আমাদের ভোটাধিকার পাওয়া যাবে কিনা সন্দেহ তৈরি হয়েছে। এর মধ্যে শান্তনু ঠাকুর কি বললেন? শান্তনু ঠাকুর বললেন যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা, বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আসা মুসলমান যদি 50 লক্ষ মুসলমানের নাম বাদ দিতে গিয়ে 1 লক্ষ মতুয়া বা নমশূদ্র বা উদ্বাস্তু অংশের মানুষের নাম বাদ যায়, সেটাকে আমাদের মেনে নিতে হবে, মেনে নেওয়া উচিত। এই কথা বলবার পর এই মতুয়া অংশের মানুষ এবং নমশূদ্র এই মানুষগুলো বেজায় খেপে যায় শান্তনু ঠাকুরের উপরে, এবং তার উপরে বিশ্বাসের জায়গাটা একদম পুরোপুরিভাবে আলগা হয়ে যায়। বিশ্বাস হারায় এই মতুয়াদের উপর থেকে শান্তনু ঠাকুর। এমনই কিন্তু প্রচার কিন্তু রাজনৈতিক আবহাওয়ায় ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ হরিচাঁদ গুরুচাঁদের বংশধর, তার উপর থেকে কেন মতুয়াদের বিশ্বাস চলে যাবে, এইটাই অবস্থা তৈরি হয়েছে। মানুষ আর বিশ্বাস করতে পারছেন না। একদিকে তৃণমূল কংগ্রেসের উপর থেকে সমর্থন প্রত্যাহারিত হয়ে গেল, মমতা বালা ঠাকুর তিনি ওই হরিচাঁদ গুরুচাঁদের বংশের একজন পুত্রবধূ, তাদের উপর থেকে বিশ্বাস চলে গেল তৃণমূল কংগ্রেসের উপর থেকে। আর একদিকে মতুয়ার হরিচাঁদ গুরুচাঁদের বংশধর শান্তনু ঠাকুর, তার উপর থেকে মতুয়াদের বিশ্বাস হারাতে শুরু করলো। স্বাভাবিকভাবেই মানুষ আতঙ্কগ্রস্ত, এই মানুষগুলো আবার সিপিএম পার্টির দিকে দলে দলে ঝুঁকছে। কেন ঝুঁকছে?
সিপিআইএম পার্টি যে দাবিটা বারবার করে এসছে, উদ্বাস্তু অংশের মানুষ যারা বিভিন্ন কারণে ওপার বাংলা ছেড়ে, নিজ ভূমি ছেড়ে ভারতবর্ষে এসে বসবাস করতে বাধ্য হয়েছিলেন, তাদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। এবং এত বছর ধরে যারা ভোটাধিকার প্রয়োগ করে আসছে, তাদের ভোট ছিল, ভোট নাগরিক না হলে যদি তাদের ভোট না হয়, এতদিন ধরে যারা ভোট দিচ্ছিল তারা তো এই দেশের নাগরিকই, তাহলে পরে আবার তাদের নাগরিকত্ব কিসের? তারা কেন ভোট দিতে পারবে না? অতএব সিপিএম পার্টি এ দাবি করছে, কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেই বিষয় নিয়ে তারা লড়াই আন্দোলন করবেন। প্রয়োজনে তারা আদালতের দ্বারস্থ হবেন, প্রয়োজনে তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন, যে সুপ্রিম কোর্ট থেকে এই আদেশ জারি হয়েছে যে আগে নাগরিকত্ব তারপর ভোটাধিকার। প্রয়োজনে বৈধ ভোটারদের ভোটাধিকার রক্ষার জন্য সিপিএম পার্টির পক্ষ থেকে তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারেন এই অংশের মানুষদের নিয়ে, যারা বৈধ ভোটার তাদেরকে নিয়ে। এবং নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে তারা ধারাবাহিক লড়াই আন্দোলন করে চলেছে। তাহলে পরে যারা নাগরিকত্ব পাইয়ে দেওয়ার কথা বলে নাগরিকত্ব পাইয়ে দিতে পারলেন না, যারা এসআইআর চালু হতে দেবেন না বলে যারা এসআইআর চালু হলো, সিএ এনআরসি চালু করতে দেবেন না বলে সিএ এনআরসি চালু হলো, এবং এসআইআর চালু হতে দেবে না বলে এসআইআর চালু হলো, মুখ্যমন্ত্রী নিজে এসআইআর চালু করতে দেবেন না বলেছিলেন, পরবর্তীকালে তিনি নিজে এসআইআর এর ফর্ম ফিল আপ করে জমা করলেন। স্বাভাবিকভাবে এই দুটো রাজনৈতিক দলের উপর থেকে উত্তর 24 পরগনার এই নমশূদ্র অংশের মানুষ এবং মধুয়া সম্প্রদায়ের মানুষের বিশ্বাস ভরসা কেটে গেল, বিশ্বাস ভরসা চলে গেল তৃণমূল এবং বিজেপির উপর থেকে। স্বাভাবিকভাবেই যারা কখনোই মানুষকে বিভ্রান্ত করে না, যারা মানুষকে কখনোই প্রলোভন দেখায় না, তারা সঠিক পথে ন্যায্য দাবিতে লড়াই আন্দোলন করে মানুষের দাবি আদায় করতে চায়। উদ্বাস্তুদের নিঃশর্ত নাগরিকত্ব, মতুয়াদের বৈধ মতুয়া ভোটারদের ভোটাধিকার যাতে রক্ষিত থাকে, সুরক্ষিত থাকে, তার দাবিতে লড়াই করবেন বলছেন। সেই কারণে তাদের উপর আবার বিশ্বাস রেখে কাতারে কাতারে মানুষ এই লাল ঝান্ডার দিকে ধাবিত হচ্ছে, সিপিআইএম পার্টির দিকে ধাবিত হচ্ছে। একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। দেখবেন মতুয়াদের ঝান্ডার রঙও কিন্তু লাল, তাদের ঝান্ডা না, তাদের নিশান বলা হয়, তাদের নিশানও লাল, একটা সাদা বর্ডার দেওয়া। আর একদিকে সিপিআইএম পার্টির ঝান্ডার রং লাল, তার মাঝে কোথাও সাদা রং দিয়ে কাস্তে হাতুড়ি আঁকানো থাকে। কোথাও যেন একটা মিল পাওয়া যাচ্ছে মতুয়াদের সঙ্গে এই সিপিআইএম পার্টির। স্বাভাবিকভাবেই এই কারণেই কি এই মতুয়ারা আবার এই লালের সঙ্গে মিশে যেতে চাইছে। একটা সময় তো এই মতুয়ারাই লালের সঙ্গে ছিল। তাদের বিভ্রান্ত হয়ে বিভিন্নভাবে অসত্য প্রচার, বিভ্রান্তিমূলক প্রচারের কারণেই তারা হয়তো একটা সময় এই লাল ঝান্ডা ত্যাগ করে পদ্ম ফুল আঁকা ঝান্ডা, ঘাস ফুল আঁকা ঝান্ডার নিচে চলে গিয়েছিলেন। আবার তারা এই দুটো রাজনৈতিক দলের উপর থেকে বিশ্বাস হারিয়ে আবার সেই লাল ঝান্ডার তলায় এসে জড়ো হচ্ছে। তাহলে কি তারা আবার বিশ্বাস ফিরে পাচ্ছে এই সিপিএম পার্টি এই মতুয়াদের? তাহলে কি উত্তর 24 পরগনায় এবারে মতুয়াদের একটা বড় জনসমর্থনে পেতে যাচ্ছে এই সিপিআইএম পার্টি? সেটাই কিন্তু রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছে, এবং রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু সেরকমই মনে করছেন যে 2026-এ যদি সঠিকভাবে নির্বাচন হয়, যদি গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করাতে পারে নির্বাচন কমিশন, তাহলে পরে শুধু শূন্য কেন, রাজনৈতিকভাবে দুর্বল কেন, এই হাবড়া, অশোকনগর, গাইঘাটা, চাঁদপাড়া সহ বিভিন্ন এই উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় এবং নদিয়ার একটা অংশে এই মতুয়াদের ভোট পেতে চলেছে সিপিআইএম পার্টি। এমনকি এখান থেকে 2-4টে সিটও হয়তো বিধানসভায় পাঠাতে পারেন। এই নমশূদ্র এবং মতুয়া অধ্যুষিত এলাকার থেকে এই মতুয়ারা এবং নমশূদ্র অংশের মানুষেরা সিপিএম পার্টির 2-4জন প্রতিনিধিকে বিধানসভায় পাঠাতে পারেন, এরকমই কিন্তু মনে করা হচ্ছে একটা অংশের রাজনৈতিক মহলের একটা অংশের পক্ষ থেকে। এবং কিছু কিছু মতুয়ারা আপনি যদি কান পাতেন, ঠাকুর বাড়িতে যদি একবার আপনি ঘুরে আসতে পারেন, সেখানেও কান পাতলে আপনি শুনতে পাবেন যে এবার অন্তত পক্ষে বিভ্রান্তি কাটিয়ে সিপিআইএম পার্টিকে আর একবার দেখা যাক তারা তাদের ভোটাধিকার, তাদের নাগরিকত্ব রক্ষা করতে পারে কিনা। এই বিশ্বাস নিয়ে তারা আবার সিপিএম পার্টির উপর বিশ্বাস রাখতে চাইছে। তারা দেখতে চাইছে সিপিআইএম পার্টিকে আরেকবার, তারা কি তাদের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবে, নিঃশর্ত নাগরিকত্ব। তারা কি তাদের ভোটাধিকার রক্ষা করতে পারবে? হয়তো এ ভোটে হবে না, পরবর্তীকালে ভোটে তাদের ভোটার লিস্টে যাতে নাম ওঠে সে ব্যবস্থা সিপিআইএম পার্টি করতে পারবে। তারা তো মুখে বলছে লড়াই আন্দোলন করবে, আদালত পর্যন্ত যাবে।
সেই বিশ্বাসটা তাদের উপরে রাখতে চাইছে বলেই রাজনৈতিক মহল এরকমই মনে করছে। যদি এটা হয় তাহলে পরে সিপিআইএম পার্টিকেও কিন্তু এই কথা রাখার জন্য লড়াই আন্দোলন করতে হবে, আদালতের দরজায় খটখট করতে হবে সিপিআইএম পার্টিকেও, এই মতুয়াদেরকে নিয়ে, এই নমশূদ্র অংশের মানুষকে নিয়ে, উদ্বাস্তুদের মানুষদের নিয়ে যে মাঠে ময়দানে রাস্তায় যেমন লড়াই করতে হবে, ঠিক সুপ্রিম কোর্টে এদের বিষয়ে নিয়ে লড়াই আন্দোলন করতে হবে, সুপ্রিম কোর্টের দরজাও ঠকঠাক করতে হবে এই সিপিএম পার্টিকে। কারণ সিপিএম পার্টির অনেক বাঘা বাঘা আইনজীবী রয়েছে যারা বহু লড়াই আন্দোলনে আদালতের মধ্যে তারা জয়লাভ করে আসতে পেরেছে বা আসতে পারে। এই বিশ্বাসটা কিন্তু তাদের মধ্যে অর্জন করাতে হবে। তাহলে পরে সিপিএম পার্টি 2026 সালে বিধানসভা নির্বাচনে অবধারিতভাবে উত্তর 24 পরগনা থেকে 4টে সিট নিয়ে বিধানসভায় পৌঁছতে পারবে বলেই রাজনৈতিক মহলের একটা অংশের ধারণা। এটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদন। যদি আপনার মনে হয় এই প্রতিবেদনটি অনেক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে প্রতিবেদনটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলটিকে আপনাদের কাছে যদি গ্রহণযোগ্য বলে মনে হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থেকে সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন। দেখা হবে পরবর্তী আর একটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।